আজকের এই স্পেশাল বিশ্লেষণে সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। হ্যাঁ, আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একেবারে আদ্যপ্রান্ত জানব। দেশের শিক্ষা ব্যবস্থায় এই নতুন সংযোজন কিভাবে একটা বিশাল প্রভাব ফেলতে যাচ্ছে তার পুরো চিত্রটাই আজকের এই বিশ্লেষণে পরিষ্কার হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আচ্ছা, শুরুতেই যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের শিক্ষা জগতের দিকে তাকালে এই মুহূর্তে ঢাকার বুকে সবচেয়ে নতুন আর বিশাল আকারের সরকারি বিশ্ববিদ্যালয় আসলে কোনটা চিন্তা করে দেখুন তো। এই একটা মাত্র প্রতিষ্ঠানই কিন্তু রাজধানীর পুরো একাডেমিক দৃশ্যপট একদম বদলে দিচ্ছে। যারা পড়াশোনা আর উচ্চশিক্ষার নিয়মিত খোঁজখবর রাখেন, আমার ধারণা তারা এতক্ষণে ঠিকই ধরে ফেলেছেন। একদম ঠিক, সংখ্যাটা হচ্ছে 57, মানে এটি হতে যাচ্ছে বাংলাদেশের 57তম সরকারি বিশ্ববিদ্যালয়। আর বুঝতেই পারছেন, এই সংখ্যাটা নিছক কোনো পরিসংখ্যান নয়, বরং দেশের শিক্ষা খাতে বিশাল একটা কাঠামোগত পরিবর্তনের প্রতীক। নতুন এই বিশ্ববিদ্যালয়টি নিঃসন্দেহে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করতে যাচ্ছে। আর এই প্রতীক্ষিত প্রতিষ্ঠানটিই হল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, যাকে আমরা সংক্ষেপে বলছি DCU। 2026 সালের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে এই দারুণ স্বায়ত্তশাসিত ফেডারেল বিশ্ববিদ্যালয়টির অনুমোদন দেওয়া হয়। দীর্ঘদিন ধরে চলে আসা প্রশাসনিক যে একটা বড় শূন্যতা ছিল সেটা পূরণ করা এবং লাখো শিক্ষার্থীর স্বপ্ন সত্যি করার লক্ষ্য নিয়ে কিন্তু এই সুবিশাল প্রতিষ্ঠানের জন্ম। আজকের এই পুরো বিশ্লেষণে আমরা মূলত 5টি বিষয় কভার করব। 1. নতুন এক বিশ্ববিদ্যালয়ের জন্ম। 2. ঐতিহ্যবাহী 7 কলেজ। 3. স্বায়ত্তশাসিত কাঠামোটি যেমন। 4. শিক্ষার্থীদের জন্য কৌশলগত সুবিধা এবং 5. ভর্তি নির্দেশিকা। তো শুরুতেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে। 1 নম্বর, নতুন এক বিশ্ববিদ্যালয়ের জন্ম। এর পেছনে গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। প্রশাসনিক জটিলতা আর পরীক্ষা মূল্যায়নে প্রবল দীর্ঘসূত্রিতার কারণে 2024 সালের অক্টোবরে শিক্ষার্থীরা একটা বড় আন্দোলন শুরু করে। এরপর নানা যাচাই-বাছাই শেষে 2025 সালের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে এই কলেজগুলোর যে পুরনো অধিভুক্তি ব্যবস্থা ছিল তার পুরোপুরি অবসান ঘটে। এরপর মার্চ মাসে গিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা UGC নতুন এই প্রতিষ্ঠানের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে একদম চূড়ান্ত করে ফেলে। আর সবশেষ 2026 সালের এপ্রিল মাসে জাতীয় সংসদে বিল পাশের মাধ্যমে এটি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে আইনি স্বীকৃতি পেয়ে যায়। বুঝতেই পারছেন, বেশ লম্বা একটা প্রক্রিয়ার পর অবশেষে এটা একটা মজবুত কাঠামোগত রূপ পেল। এবার আমরা যাব 2 নম্বর পয়েন্টে, ঐতিহ্যবাহী 7 কলেজ। এখানে সবচেয়ে দারুণ ব্যাপারটা কি জানেন? এই নতুন বিশ্ববিদ্যালয়টি কিন্তু একেবারে শূন্য থেকে শুরু হচ্ছে না। ঢাকার বুকে যুগ যুগ ধরে মাথা উঁচু করে থাকা সেই ঐতিহ্যবাহী 7টি সরকারি কলেজ নিয়েই DCU এর এই নতুন পথ চলা। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ। সবচেয়ে মজার বিষয় হলো এই কলেজগুলো কিন্তু তাদের নিজস্ব নাম, নিজেদের পুরনো ক্যাম্পাস আর ঐতিহ্য একদম আগের মতোই ধরে রাখবে। শুধু পার্থক্য হলো এখন থেকে তারা একটা অভিন্ন আর কেন্দ্রীভূত একাডেমিক মানদণ্ডের অধীনে পরিচালিত হবে। ব্যাপারটা সত্যি অসাধারণ, তাই না? আর এই 7টা কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয়টির আকার ঠিক কতটা বিশাল হচ্ছে সেটা শুনলে যে কেউই অবাক হবেন। জাস্ট চিন্তা করুন, প্রথম দিন থেকেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি উত্তরাধিকার সূত্রে পাচ্ছে 2 লাখেরও বেশি শিক্ষার্থী আর 1000-এরও বেশি শিক্ষক। মানে একেবারে শুরু থেকেই এটি দেশের অন্যতম বৃহৎ একটা একাডেমিক হাব হিসেবে আত্মপ্রকাশ করল। চিন্তা করা যায়। চলুন এবার 3 নম্বর পয়েন্টে নজর দেওয়া যাক, স্বায়ত্তশাসিত কাঠামোটি যেমন। পুরনো অধিভুক্তির ব্যবস্থায় কলেজগুলো প্রশাসনিক এবং পরীক্ষার ক্ষেত্রে যে চরম দীর্ঘসূত্রিতার মুখে পড়ত সেটা ছিল একটা বিশাল বড় চ্যালেঞ্জ। কিন্তু নতুন এই ব্যবস্থায় পুরো চিত্রটাই বদলে যাচ্ছে, কারণ এটি এখন দেশের 5ম স্বায়ত্তশাসিত ফেডারাল বিশ্ববিদ্যালয় হিসেবে কাজ করবে। এর মানে দাঁড়াচ্ছে প্রতিষ্ঠানটির এখন নিজস্ব উপাচার্য, সিনেট, সিন্ডিকেট এবং সেন্ট্রাল একাডেমিক কাউন্সিল থাকছে। বিভিন্ন স্কুল বা অনুষদগুলোর সার্বিক দায়িত্বে থাকবেন একজন করে হেড অফ স্কুল। সবচেয়ে বড় স্বস্তির জায়গা হলো এখন থেকে পরীক্ষা নেওয়া, সিলেবাস তৈরি করা বা ফলাফল প্রকাশ করা এই সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে এই নিজস্ব কাঠামোর হাতেই। ফলে কাজগুলো হবে অত্যন্ত দ্রুত এবং স্বাধীনভাবে। এবারে আসছি 4 নম্বর পয়েন্টে, শিক্ষার্থীদের জন্য কৌশলগত সুবিধা। দেশের অন্যান্য অনেক বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার কিন্তু বেশ কিছু প্র্যাকটিক্যাল সুবিধা আছে। সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হলো এর লোকেশন, একেবারে খোদ রাজধানী ঢাকা। এখানে পড়ার পাশাপাশি পার্ট টাইম বা খণ্ডকালীন চাকরি করার দারুণ সব সুযোগ রয়েছে,
দ্বিতীয়ত এখানকার টিউশনের বাজারটা অনেক বড় আর বেশ লাভজনক, যা দিয়ে শিক্ষার্থীরা খুব সহজেই নিজেদের খরচ নিজেরাই ম্যানেজ করে ফেলতে পারে। আর তৃতীয়ত বিসিএস বা অন্যান্য সরকারি প্রথম শ্রেণীর চাকরির প্রস্তুতির জন্য দেশের সেরা কোচিং সেন্টারগুলো তো ঢাকাতেই। সুতরাং ক্লাস বা পড়াশোনার ফাঁকে চাকরির শক্ত প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এখানকার শিক্ষার্থীরা অন্য সবার চেয়ে একটু হলেও এগিয়ে থাকবে, সেটা বলাই বাহুল্য। আর একটা কথা কিন্তু না বললেই নয়, সেটা হলো ওই পাবলিক বিশ্ববিদ্যালয় ট্যাগ। এই একটা বিষয় কিন্তু একজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দেয়, আর চাকরির বাজারেও তাকে আলাদা একটা ভ্যালু এনে দেয়। তাছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী আগামী কয়েক বছরের মধ্যেই এখানে আইন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা ইই এর মতো চরম চাহিদা সম্পন্ন বিষয়গুলোও যুক্ত হতে যাচ্ছে। বুঝতেই পারছেন সময় যাওয়ার সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান আর গ্রহণযোগ্যতা কতটা বাড়তে চলেছে। এবার আমরা আজকের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ৫ নম্বর পয়েন্ট, ভর্তি নির্দেশিকা। 2024-25 শিক্ষাবর্ষে 7টি কলেজ মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে মোট আসন সংখ্যা রয়েছে 4,500টি। এখন একটু হিসাব করলেই বোঝা যায় 2 লাখ শিক্ষার্থীর এই বিশাল ক্যাম্পাসে নতুন করে নিজের জন্য একটা জায়গা করে নেওয়াটা ঠিক কতটা প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে। তবে হ্যাঁ, যারা সত্যিকার অর্থেই যোগ্য তাদের জন্য এই 4,500 আসনের প্রতিটিই কিন্তু একটা সুবর্ণ সুযোগ। ভর্তি পরীক্ষার মানব বণ্টনটা একটু ক্লিয়ার করে দিই। পরীক্ষা হবে মোট 100 নম্বরের, আর প্রশ্নও থাকবে 100টি। এর মধ্যে সাধারণ জ্ঞানে থাকবে 50 নম্বর, ইংরেজিতে 25 আর বাংলায় থাকবে 25 নম্বর। বিজ্ঞান, কলা বা বাণিজ্য যেই ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক সিলেবাসের উপর ভিত্তি করেই। তবে এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে, পাস নম্বর কিন্তু 100-র মধ্যে 40, এর নিচে পেলে ভর্তির জন্য কোনোভাবেই বিবেচনা করা হবে না। ও আরেকটা ব্যাপার, নেগেটিভ মার্কিং কিন্তু আছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা যাবে, তাই পরীক্ষা দেওয়ার সময় একটু বাড়তি সতর্কতা তো রাখতেই হবে। এবার কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারিখ মনে করিয়ে দিই। আবেদন করার একেবারে শেষ সুযোগ থাকছে 10 আগস্ট পর্যন্ত, আর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 800 টাকা। এরপর 17 আগস্ট থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এবং পরীক্ষার সিট প্ল্যান জানিয়ে দেওয়া হবে ঠিক 20 আগস্ট তারিখে। যারা পরীক্ষা দেবেন এই তারিখগুলো কিন্তু ক্যালেন্ডারে দাগিয়ে রাখতে পারেন। ফাইনাল পরীক্ষার রুটিনটা একটু মনোযোগ দিয়ে শুনে নিন। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা হবে 22 আগস্ট ঠিক বিকাল 3টায়। এরপর 23 আগস্ট সকাল 11টায় অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। আর একই দিনে মানে 23 আগস্ট বিকাল 3টায় অনুষ্ঠিত হবে ব্যবসা শিক্ষা বা কমার্স ইউনিটের পরীক্ষা। মনে রাখবেন, সঠিক সময় কেন্দ্রে উপস্থিত হওয়াটাও কিন্তু ভালো প্রস্তুতিরই একটা বড় অংশ। তো সবশেষে একটা প্রশ্নই কিন্তু সবার মনে উকি দিচ্ছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির মতো এমন একটা ঐতিহাসিক আর বিশাল প্রতিষ্ঠানে এই 4,500 আসনের মধ্যে নিজের জায়গাটা আসলে কে নিশ্চিত করতে যাচ্ছে? দেশের নবীনতম আর বৃহৎ এই সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিককার শিক্ষার্থী হওয়ার যে বিরল সুযোগ, সেটা কাজে লাগাতে চাইলে কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে হবে ঠিক এখন থেকেই। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের এই বিশ্লেষণ পর্বটি আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে আবারও গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের পরবর্তী বিশ্লেষণে। ভালো থাকবেন সবাই।